কেন তার পক্ষে কোনো শক্তিশালী আইনজীবী দাঁড়ালেন না? তার চেয়ে গুরুত্বপূর্ণ, যদি কেউ দাঁড়াতেন তিনি নিরাপদে বাড়ি যেতে পারতেন কিনা, নাকি মব সৃষ্টি করা হতো? যখন এই ছাত্রদের উপর গুলি করা হয়, এবং তখন আমরাও তো কথা বলেছি, পান্না ভাই তো নিজে রিট পিটিশনই করেছেন। শেখ হাসিনা এবং ওনাদের যে আসামিরা, ওনারা অপশন নিয়েছেন যে ওনারা ডিফেন্স লয়ার অ্যাপয়েন্ট করবেন না। এই মানবতা বিরোধী অপরাধে যখন ৭১-এর যুদ্ধ অপরাধের দায়ে যারা অভিযুক্ত ছিলেন, তখনও আমরা দেখেছি যে কোন প্রক্রিয়ায় প্রসিকিউশন কিংবা কোন প্রক্রিয়ায় আদালতের জুডিশিয়ারি প্রসেস করা হয়েছে, এবং সেখানে অনেকগুলি স্ক্যান্ডাল, স্কাইপ কেলেঙ্কারি সহ অনেকগুলি স্ক্যান্ডাল জড়িত, যেগুলি পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে, মামলার রায়কেও প্রভাবিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু তখন ডিফেন্সে স্ট্রং লয়াররা যুক্ত ছিলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কিংবা শিশির মনির কিংবা আজকের যে চিফ প্রসিকিউটর আছেন তিনি সহ অত্যন্ত শক্তিশালী এবং স্বনামধন্য আইনজীবীরা ছিলেন ডিফেন্সের পক্ষে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তথাকথিত নির্বাচনে তিনবারের তো তিনি প্রধানমন্ত্রী ছিলেন তো বাংলাদেশের, তার পক্ষে কোনো আইনজীবী, প্রমিনেন্ট কোনো আইনজীবী নেই। এবং এটি কি প্রশ্ন জাগতে পারে না যে আসলে কেন তার পক্ষে কোনো শক্তিশালী আইনজীবী দাঁড়ালেন না? তার চেয়ে গুরুত্বপূর্ণ, যদি কেউ দাঁড়াতেন তিনি নিরাপদে বাড়ি যেতে পারতেন কিনা, নাকি মব সৃষ্টি করা হতো? না, দেখুন, আইনজীবীদের সম্পর্কে আপনি জানেন কিনা আমি জানি না। দিস ইজ দ্য ফার্স্ট হিস্ট্রি হোল from the 1972 after enactment of the constitution. There are hundreds of lawyers who are not able to go to the court to perform their duties as a court officer. এখন শত শত আইনজীবী কোর্টে যেতে পারছে না, কোর্টে অনেক আইনজীবী যেতে পারছে না, এবং এটির পরিস্থিতি তো অ্যালাউ করে না। আপনি বলছেন যে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী গেলে, সে আইনজীবী গেটের বাইরে বেরোলে সে যে ওখানে আপনার সুস্থ থাকতো, এমন নিশ্চয়তা আপনি দিতে পারবেন? এমন নিশ্চয়তা নাই। সেই নিশ্চয়তা যখন দিবেন, তার মধ্যে তখন আপনি হয়তো বলতে পারেন যে পান্না সাহেব কেন গেল। পান্না সাহেব তো আপনি জানেন যে লাস্ট দিকে যখন এই ছাত্রদের উপর গুলি করা হয়, এবং তখন আমরাও তো কথা বলেছি, পান্না ভাই তো নিজে রিট পিটিশনই করেছেন। জি, এবং রিট পিটিশন করে তখন সরকারের অনেক বিরাগ ভাজন হয়েছেন, কিন্তু রিট পিটিশন করে কিন্তু ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়েছেন, এবং যার ফলে তাকে ধরা হয় যে সে তো ওই পক্ষেরই লোক। কিন্তু এখন আবার সে ওইখানে কথা বলতে যাওয়ার কারণে, এবং সেটা শুধু না, সে মুক্তিযুদ্ধের কথা বলার কারণে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, এবং তার সঙ্গে যারা তার আলোচনার ডাকে যারা গিয়েছিলেন তাদের কিন্তু গ্রেপ্তার করে, তারা চেয়েছে ডিফেন্স, যে ভাই আমাদের আক্রমণ করেছে, তোমরা আসো আমাদেরকে রক্ষা করো। পুলিশকে খবর দিয়েছেন, পুলিশ এসে তাদেরকে ওখান থেকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে তাদেরকে আপনার মামলা দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে দুইজন মাত্র কয়েকদিন আগে জামিন পেয়েছেন। তো এই পরিস্থিতিতে আপনি যে বলেন যে কার পক্ষে কে দাঁড়াবে, যেখানে আইনজীবীরাই অনেকে আসতে পারেন না, সেখানে কিভাবে পরিবেশ পরিস্থিতি হবে, এটার তো দায়িত্ব ছিল সরকারের। এবং এই বিতর্কটা, আপনি যে বিতর্ক তৈরি করছেন, এই বিতর্ক তো থাকবেই, কারণ এটার দায়িত্ব ছিল সরকারের। সরকার যদি একটা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনারা সবসময় বলেন, কিন্তু বিচারাঙ্গনেও তো লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমাদের এখানেও তো বিচারের জন্য সবাই সেই স্বাধীনতা, সেই অধিকার থাকতে হবে। এখন আপনি একটা প্রশ্ন হঠাৎ করে চলে আসবে, দেখবেন সরকার সমর্থকরা বলবে যে এই আইনজীবী সে সরকারকে সমর্থন করেছেন। আরে বাবা, এরশাদের সময় তো বহু আইনজীবী এরশাদকে সমর্থন করেছে, 2001-এর নির্বাচনের পরে তো অনেক বিএনপি আইনজীবী বিএনপিকে সমর্থন করেছে, কিন্তু আওয়ামী লীগ আসার পরে ওই আইনজীবীরা কোর্টে আসতে পারেন না, তা হয় নাই। অসংখ্য ধন্যবাদ জনাব নুরুল গফর, আপনিও তো সুপ্রিম কোর্টের আইনজীবী। জনাব মঞ্জিল মুর্শেদ বলছিলেন যে শত শত আইনজীবীকে তাদের আদালতের যে অধিকার, আদালতে তাদের দায়িত্ব পালনের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং সেটি তিনি স্পেসিফিক্যালি বলেছেন 1972-র পর থেকে এখন পর্যন্ত। তো সেই আদালতে শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা যদি দাঁড়াতেন, তাহলে যে তারা নিরাপদে বাড়ি ফিরে যেতেন, সেটিকে আপনি মনে করেন কিনা? ওয়েল, আমার এখানে একটা পারসেপশন যেটা ক্রিয়েট করা হচ্ছে আপনার কথার মধ্যে, যেটা আমি ভুল মনে করি। এমন না যে একজনকে আসামি করা হলো, যে কেউ গিয়ে ওখানে ওনার ডিফেন্সে দাঁড়িয়ে গেলেন। ব্যাপারটা এরকম ভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমার একজন সাপোর্ট করে ওখান থেকে এসে দাঁড়িয়ে গেল, সেরকম তো বিষয়টা না। বিষয় হচ্ছে যে আসামি হবে সে তার ডিফেন্স লয়ার অ্যাপয়েন্ট করবে। শেখ হাসিনা এবং ওনাদের যে আসামিরা, ওনারা অপশন নিয়েছেন যে ওনারা ডিফেন্স লয়ার অ্যাপয়েন্ট করবেন না। এখন শ্রদ্ধেয় পান্না সাহেব অথবা আরেকজন আইসা দাঁড়াই যাবে, এটা তো আসলে সিস্টেমের বাইরে। এটা তো এই বিষয়টা এরকম না। আমি যত বড় হাসিনার সমর্থকই হই, নিজে থেকে হাসিনা যদি অ্যাপয়েন্টমেন্ট না করেন, তাহলে উনি ডিফেন্স লয়ার হওয়া তো আসলে খুবই এক্সেপশনাল।
স্টেট ডিউ প্রসেস অফ ল এর জন্য জাস্টিস এনশিওর করার জন্য একজন ডিফেন্স লয়ার অ্যাপয়েন্ট করেন, শুধুমাত্র এটা আসলে ধারাবাহিকতা মাত্র। এটা যে একদম ওনার কাছ থেকে যে ডেসপারেট ডিফেন্স, এটা বাস্তব না যে করা। হাউএভার, এবং উনি তো ডিক্লারই করেছেন কোর্টে যে উনি হাসিনার কাছ থেকে বা কোনো অ্যাকুইস্টের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন পাচ্ছেন না, ওনাকে অ্যাভয়েড করা হচ্ছে, ওনাকে কোনো কিছুই দেওয়া হচ্ছে না। ওনাদের যে কি বক্তব্য, ওনাদের ডিফেন্সে ওনাদের সাক্ষ্য প্রমাণ কিছু থাকলে দেওয়ার জন্য, সেটা তো ওনারা দিচ্ছেন না। তাহলে পরে উনি পারফর্ম কিভাবে করবেন ফুললি? এবং ওনারা নিজেরাই অপশন নিয়েছেন, বিদেশি ওনারা ডিফেন্স দিতে পারতেন, দেশ থেকে ডিফেন্স পাচ্ছেন। কেউ কি বলেছে যে আমাকে এই ওকালনামা পাঠিয়েছে, আমি এটা সাবমিট করলাম, আমি এক করতে চাই হাসিনা বা আসাদুজ্জামান কামালের জন্য? দেননি তো। তো ওনারা যদি না দেন তাহলে পরে কোর্ট কিভাবে ফোর্স করবে ওনাদেরকে ডিফেন্স দেওয়ার জন্য? ধন্যবাদ। কোর্ট ডিউ প্রসেস ছিল সেটা তারা অবজার্ভ করেছে। সেকেন্ড কথা হলো, আপনার কাছে কি অবাক মনে হয়নি যে বাংলাদেশের বাস্তবতায় যে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর মতো কোনো আইনজীবী নেই? তারা কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, নাকি আসলে তারা? অবশ্যই এটা আমাদের বাস্তবতা, বাংলাদেশের এই কালচারে। এটা তো আজকে এই জুলাই বিপ্লবোত্তর সৃষ্টি হয় নাই। এই যে বিরোধীদের অনিরাপত্তা এবং যে কোর্ট প্রসেসটাকে তিলে তিলে যে পলিটিসাইজ করে শেষ করা হয়েছে, আমরা এটা বছরের পর বছর বলে আসছি। এটা একদম 24-এর এই অগাস্টের পর থেকে হয়েছে, এটা আমি মনে করি না। এটার এই কনসিকুয়েন্সটা হয়েছে এই 15 বছর ধরেই কোটাঙ্কন করে, এবং তার আগের থেকে আসলে এই 90-এর দশক থেকে যে স্পেশালি হাইকোর্টের যে উচ্চ আসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে স্ট্যাটাস ছিল, যে বাইরে দলাদলি যাই করুক না কেন কোটাঙ্গনে রাজনীতি করতেন না। বিচারক অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে ওনারা যে আসলে পলিটিক্যাল লয়ালটিকেই প্রাধান্য দিতেন না, কিছু আসলে আমাদের সততা এবং যোগ্যতা থাকা লাগতো। সেই প্রসেসটাকে সবগুলো বড় দল মিলে এটাকে আস্থা করে একদম কভার দিয়ে দিয়েছে, এবং সেটার উৎকৃষ্ট উদাহরণ আমরা গত 15 বছরে আরো বেশি দেখেছি। যারা ডিক্লেয়ার করেছে যে আমরা হইলাম শপথবদ্ধ রাজনীতিবিদ, আপনি হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দেম। হাউএভার, আপনি যে কোয়েশ্চেন, যেটা দুটো কোয়েশ্চেন এসেছে, যে ট্রাইব্যুনাল আগে যেটা অ্যাক্ট করেছে সেটা যে শুধুমাত্র পারসেপশনের কারণে যে আমি মানি না এই জন্য এটা বিতর্কিত, সেরকম কিন্তু না। এটা একটা সাবস্টেন্স ছিল, কিছু আপনি উল্লেখ করেছেন। স্কাইপি কেলেঙ্কারিতে দেখা গেছে বাইরে থেকে এটা কিভাবে জাজমেন্ট লিখে দেওয়া হচ্ছে, এবং তারা একটা যে গভর্নমেন্ট একটা জাজমেন্ট চায়, আপনাদেরকে উপরে নিয়ে আসবো, একটা জাজমেন্ট দিয়ে দেন, এবং হচ্ছে আপনার সাক্ষীদেরকে নিয়ে গেট থেকে কিডন্যাপ করে বিদেশে পাচার করা হয়েছে। সেটার কোনো যথাযথ ইনভেস্টিগেশন করার সুযোগ ওখানে ছিল না। এবং তখন তো ডিফেন্স লয়ারদের নিরাপত্তার হুমকি তখনও ছিল, এবং এই যে ব্যারিস্টার আরমান তখন ছিল যে ডিফেন্স টিমেরই অংশ ছিল, এবং সাবসিকুয়েন্টলি তাকে গুম করা হয়েছে, সাক্ষীকে গুম করা হয়েছে। এবং এই বিষয়গুলো খুবই রূঢ় বাস্তবতা বাংলাদেশের। এই জিনিসটা তো আমরা ইমপ্রুভ করতে চাই, অবশ্যই আমি আমার সম্মানিত আলোচকের সাথে একমত। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সহমর্মিতা এবং সবকিছুকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, এটা এস্টাবলিশ করার জন্য এটা ইন্টারটুইন। কিন্তু আপনাকে বার এবং বেঞ্চ এবং টোটাল জুডিশিয়াল প্রসেসটাকে জুডিশিয়াল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে রাখা, ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করা। সেই জন্য তো সংস্কারের কোয়েশ্চেন গুলো আসছে, যেগুলা যে তথাকথিত এখন কনস্টিটিউশনের মধ্যে থেকে কিভাবে করবে, নাকি নতুন করে কনস্টিটিউশন হবে, এই সংস্কার কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। কথা হলো এর থেকে বাইরে আসতে হবে। কিন্তু আরেকটা সেখানে অ্যাড করতে চাই, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একটা জিনিস শেখানো হয় যে ভাই বেশি লম্বা ট্রায়াল হলে বোধহয় খুব ফেয়ার ট্রায়াল হবে। ওনারাই এই লম্বা করা ট্রায়ালটা সেটা চান বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, আবার হচ্ছে বিচারটা চান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আমরা যদি সারা পৃথিবীতে দেখি যে টোটাল ইনভেস্টিগেশন প্রসেসটা এই যে বিচারের প্রক্রিয়ারই অংশ, যদিও ট্রায়াল পার্টটা ডিফারেন্ট আপনি করতে পারেন। এই ট্রায়াল পার্টটা আমেরিকাতে তো 3-4 দিনে, 1 সপ্তাহে 2 সপ্তাহে ট্রায়াল শেষ হয়। ইউকে তো ট্রায়াল আপনি 6 সপ্তাহের উপরে গেছে, 4 সপ্তাহের উপরে গেছে। এটা তো ক্রিমিনাল কেসে হয় না। ইনভেস্টিগেশন প্রসেসে আপনার লম্বা সময় লাগতে পারে, ট্রায়াল কোর্টরুমে কেন এত লম্বা সময় লাগাতে হবে? ইয়েস, এটা আরেকটু হয়তো আরেকটু লম্বা সময় যেত যদি প্রপারলি যারা অ্যাকিউজড আছেন ওনাদের আইনজীবী নিয়োগ করতেন, আপনার নিয়োগ করতেন। ওনারা নিয়োগ করেন না, ইচ্ছাকৃতভাবে করেন না। এটা হতে পারে বাংলাদেশে জুডিশিয়ালি ওনাদের ফেয়ার থাকতে পারে। ধন্যবাদ। আমি একটু বলি, ব্যারিস্টার সাহেব যেটা বলেছেন প্রসিডিউরাল ব্যাপারে, এটা কিন্তু কারেক্ট। এটা আমি আগেও বলেছি। এই যে কোর্ট, আপনি যে আসামির ওকালতনামা ছাড়া আপনি যে এগুলোর কোনো সুযোগ নেই, কারেক্ট। কিন্তু আমি বলতে চাচ্ছি
যে কোর্ট তো জানেন যে এখানে আসামি পক্ষের কোনো আইনজীবী নাই, একজন স্টেট ডিফেন্স দিতে হবে। একটা লোক যে আসলো, হি ইজ এ সিনিয়র লয়ার, তো সে কেন শেখ হাসিনার পক্ষে আসছিল? যদি আপনার ওই লোকটাকে দিত স্টেট ডিফেন্স, এটা তো কোর্ট দিতে পারতো। তো সেইটা দেয় নাই, একটা লোক পাওয়ার পর যদি না যাইতেন তাহলে উনি একজনকে দিতেই পারতেন, কিন্তু একটা লোক পাওয়া গেল। এখন টেকনিক্যালিটির কারণে তার পাওয়ার নাই, কিছু নাই, ঠিক আছে, এটা উনি কারেক্ট বলেছেন। পাওয়ার ছাড়া, ওকালতনামা ছাড়া কোনো কেউকে দেওয়ার সুযোগ নাই, কিন্তু এখানে তো স্টেট ডিফেন্স, অর্থাৎ কোর্ট কিন্তু স্টেট ডিফেন্স ওনাকে দিতে পারতেন।